আমি সূর্য। আমাকে চিনতে পারছিস না তুই? কথা না বলার অপরাধে বেশ রেগে গেল মৌরি। শুধু শুধু কল দিয়ে বিরক্ত করছে চিন্তা করে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে যখন নিজের আঞ্চলিক ভাষায় ভয়াবহ কিছু গালি শোনাতে যাবে, তখনই শুনতে পেল সেই চিরচেনা কণ্ঠস্বর। সাথে সাথেই বেরিয়ে আসা কণ্ঠধ্বনি থমকে গেল তার। স্তব্ধভাবে দাঁড়িয়ে পড়ল, নির্বাক হয়ে ফোনটা কানে ধরেই থাকলো। এতদিনের প্রতীক্ষিত ব্যক্তিটি আজ তাকে কল দিয়েছে, যার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষায় ছিল সে। খানিকক্ষণ চলল তাদের নীরবতা। কেউ কোনো কথা বলছে না, শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, যেন এই নিঃশ্বাসের শব্দেই চলছে তাদের নীরবতার কথা। কত হাজারো অভিমান, জমে থাকা কষ্ট, আর কত কথা। নীরবতা ভেঙে সূর্যই বলে উঠল, কেমন আছিস? তার শীতল কণ্ঠস্বরটা যেন লাইনের ওপাশে থাকা তরুণীর বুকে ঝড় তুলে দিল। অভিমানে চেপে রাখা কান্নাগুলো যেন তার বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল, যেন বলতে চাইল, এতদিন কেন খোঁজ দাওনি, কেন আজ এসেছো খোঁজ নিতে। কিন্তু কোনো এক অজানা বাধায় পড়ে সে কথা আর বলা হলো না। সুর বদলিয়ে ছাছালো গলায় বলল, কেমন আছি সেটা জানতে কল দিয়েছেন নাকি অন্য কিছু? যদি তাই হয় তবে এতদিন পর কেন? এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো আপনার, তাই কল দিয়েছেন বেঁচে আছি না মরে গেছি সেটা দেখতে? ওর ব্যঙ্গাত্মক কথা শুনে কিছুটা অবাক হলো সূর্য, তবে বুঝতে পারল এর পিছনে যৌক্তিক কারণ আছে। এতদিন কথা না বলার অপরাধে মৌরি যে ওর উপর টর্নেডো বইয়ে দেবে এটা শিওরই ছিল ও। যাই হোক, প্রেয়সীর মান ভাঙাতে হবে, তাই ওকে বোঝানোর জন্য বলল, এমন করে বলছিস কেন? রাগ করেছিস আমার সাথে? প্লিজ রাগ করিস না, একবার আমার কথাটা শোন। ওর কথাগুলো শুনে আরো ক্ষেপে যায় মৌরি। কি শুনবো আমি? হ্যাঁ, কি শুনবো? এতদিন একটা কল দিয়ে খোঁজ নেননি, আর আজ এসেছেন আলগা পিরিত দেখাতে? কি ভেবেছেন বানিয়ে বানিয়ে দু চারটা কাহিনী বললেই আমি বিশ্বাস করে নেব? এত সোজা? মৌ পাখি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, ইউ শুড লিসেন টু মি। ওই মিয়া, খবরদার ইংরেজি মারবেন না, বাংলায় বলেন। আর কিসের কথা? কোনো কথা নেই, আমি কল কাটছি। ওয়েট। মৌ পাখি, শোন শোন। আর কিছু বলতে পারল না সূর্য, কারণ ততক্ষণে মৌরিন কলটা কেটে দিয়েছে। তাই দেখে দারুণ হতাশা আর রাগ নিয়ে রুমে এসে ঢুকলো সূর্য। ফোনটা বেড়ে চটকা দিয়েই ধূপ করে বিছানার এক কানিতে এসে বসলো। দ্রুত দুহাতে চুলের মাঝে ঢুকিয়ে নিয়ে খামচে ধরল নিচের চুল। দাঁতে দাঁত চেপে সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস ছাড়তে জাগলো। উদ্দেশ্য রাগটাকে কমানো। ও জানতো এতদিন পর কল করলে মৌরিন এমন ঘাড় তেরামো করবে। প্রথমে কিছুদিন কল ধরবে না, তারপর কল ধরে কিছুক্ষণ ঝাড়ি ছুরি মেরে রেখে দেবে। এটাই তো করার কথা। সেই অনুযায়ী এখনো কিছুই করেনি ও। ফোনটা কেটে দিতেই রাগ হয়ে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল মৌরিন। নাম্বারটার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বেডে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে নিজের পরিকল্পনার কথা ভাবতে ভাবতেই তলিয়ে গেল ঘুম সাগরের অতলে। 2 দিন পর। আপনি আবার কল দিয়েছেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? বলেছি না আমায় কল দিবেন না। আপনার সাথে কোনো সম্পর্ক নেই আমার। কথা কানে চায় না? আর একটা কথা বলে ঠাডাইয়া থাপ্পড় মারবো। কিছু বলছি না দেখে মাথায় উঠে গেছিস তাই না? একদম চুপ, একটা কথা বলবি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। মৌরিনের কপট রাগ দেখে হঠাৎই ভীষণ ক্ষেপে যায় সূর্য। রাগ করবে নাই বা কেন? গত 2 দিন ধরে কিরকম পাগলের মতো ওকে কল করে যাচ্ছে সূর্য। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, শুধু একটু কথা বলার জন্য কি যন্ত্রণাটাই না পোহাচ্ছে ও। আর এই পাগলি ওর কোনো কথার পাত্তাই দিচ্ছে না। সূর্যের কঠিন ধমক শুনে ফোনের ওপাশ থেকে ভয়ে কেঁপে উঠল মৌরি। ভয় কাটিয়ে কোনো মতে সামলে নেয় নিজেকে। তারপর রাগহীন স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে বলুন। এতক্ষণে লাইনে এসেছিস, ফাজিল কোথাকার। গত 2 দিন ধরে আমাকে কি যন্ত্রণায় ফেলেছিস জানিস? তারপর আর কিচ্ছু বলল না সূর্য। ওর কথা শেষ হয়নি জেনে মৌরিও আগ বাড়িয়ে কিছু বলল না। কিছুক্ষণ পর ও আবারও বলল, প্রিয়জনদের সাথে কথা না বলা, তাদের দেখতে না পাওয়া, ছুতে না পারার কষ্টটা বড় গভীর জানিস? সূর্যের কথাটা শুনে বুকের ভেতর তোলপাড় হতে থাকে মৌরির। অশ্রুকোণে নোনা জল জমতে থাকে শুধু এই একটি শব্দ,
প্রিয়জন হারানো যে কত কষ্টের তা তো ও জানে। সূর্য বলতেই থাকে, 3 বছর ধরে প্রবাসী হয়ে নিজ দেশকে নিজ মানুষদের ছেড়ে থাকতে বড় কষ্ট হয়। সে কষ্টের মাঝখানে আবার 2 বছর ধরে প্রিয় মানুষের সাথে যোগাযোগহীনতার যন্ত্রণা এসে যোগ হয়েছে। ছুতে না পারলেও তাকে দেখা, তার কণ্ঠটা তো শোনা হতো একসময়, কিন্তু সেটাও বন্ধ হয়ে যায়। জানিস, মাঝে মাঝে মনে হয় চিৎকার দিয়ে বলি, কোনো দরকার নেই এইসব উচ্চশিক্ষার। কি হবে এগুলো দিয়ে যদি নিজের দেশে না থাকি, নিজের মানুষগুলোকে কাছে না পাই? মনে হয় সব ছেড়ে ছুড়ে দেশে চলে আসি, কিন্তু পারি না। হতাশার হাহাকারে বুক ফেটে যায়, তবু বাধা পড়ি এইখানে। চুপচাপ মুখ বুজে মেনে নেই সব। এটুকু বলে দম নেয় ও। ওপাশ থেকে চাপা নিঃশ্বাসের মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মানে মৌরি কলটা কেটে দেয়নি, আর এতক্ষণের প্রতিটা কথাই কানে পৌঁছেছে তার, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। সুযোগ পেয়ে সূর্য আবারও বলল, তোর অ্যাক্সিডেন্টের খবরটা তার ঠিক 1 মাস পরে পাই আমি। পরীক্ষার কারণে আমাকে খবরটা জানায়নি আব্বু। তাছাড়াও মাঝখানে আমার ফোনটা ভেঙে গিয়েছিল, তাই নিজেও কিছুদিন যোগাযোগ বিচ্যুত হয়েছিলাম। যখন জানলাম তখন নিজের কানকে বিশ্বাস করতে পারিনি আমি, জানিস। ভাবতেই পারিনি আন্টি এভাবে হারিয়ে যাবে। আর তুই এত অসুস্থ হবি যে সিঙ্গাপুরে যেতে হবে। বিশ্বাস কর, যখন জানলাম তখন আর কিচ্ছু করার ছিল না আমার। ততক্ষণে তোরা সিঙ্গাপুরে বেশ কদিন নিখোঁজ। না তোর কোনো খোঁজ পেলাম, না আঙ্কেলের। 7-8 দিন পর একটা সিঙ্গাপুরিয়ান নাম্বার থেকে কল দিলেন আঙ্কেল। একটা মিশনারিজ হসপিটালে ভর্তি আছিস তুই। পুরোপুরি সুস্থ হবার আগে তোর সাথে কথা বলার চান্স নেই। বল, তখন কি করতাম আমি? কি করে যোগাযোগ করতাম তোর সাথে? চলল কিছুক্ষণ নীরবতা। সূর্যের বলা শেষ, তাই অপেক্ষায় আছে মৌরিনের। কখন সে মুখ খুলবে, কখন সে কথা বলবে। বেশ কিছুক্ষণ পর কথা বলল ও, কিন্তু কণ্ঠস্বরটা অন্যরকম। আত্মরক্ষার জন্য খুন করলে তার শাস্তিও পেতে হয়, আর প্রেমের খাতিরে সামান্য অজুহাতে বিরাট অপরাধ মাপ। সেটা ভাবলেন কি করে? আমি এতটাও বোকা নই, আপনার এই কথায় বিশ্বাস করে নেব। যাই হোক, ভালোবাসার জন্য এটা মানাই যায়, তবে একটা শর্ত, শাস্তি পেতে হবে আপনাকে। কি শর্ত? ভালোবাসার পরীক্ষা দিতে হবে আপনাকে, আর তা হলো রাজি থাকলে থাকুন, নয়তো না। বলেই কলটা কেটে দেয় মৌরি। দারুণ খুশিতে ঠোঁটের কোণে মুচকি হাসি তার। মিষ্টি হাসি তো নয়, বরং কাউকে জব্দ করার দরুন কাজ করে শয়তানি হাসি। মৌরি কল কেটে দেওয়ার পর ভীষণ ক্ষেপে যায় সূর্য। ওর ইচ্ছে করতে থাকে ওই মুহূর্তে যে কোনোভাবেই দেশে ফিরে আসুক, এসে মৌরিনকে তুলে 5 তলার ছাদ থেকে এক ছটকা মারুক, নয়তো এক নাগারে কষিয়ে কয়েকটা চর মারুক ওর গালে। এমনভাবে মারবে যেন গালের মাঝে ওর 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বসে যায়। বড্ড বার বেড়েছে ওর, তাই এমন উদ্ভট কথা বলার সাহস পায়। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে শেষমেশ মাহির সাহেবকে কল দিল সূর্য। উনি কলটা রিসিভ করতেই সূর্য উত্তেজিত গলায় বলল, আব্বু, আমি আজকালকের মধ্যে দেশে ফিরব। তুমি সব ব্যবস্থা করো, আমি ফিরছি। আচমকা প্রবাসী ছেলের মুখে এমন কথা শুনে বেশ চমকালেন মাহির সাহেব। অনেকটা হতভম্বের মতো বললেন, ফিরছো মানে? কেন, কি হয়েছে? কোনো সমস্যা? হোস্টেলে কোনো ঝামেলা বা এই টাইপ কিছু হয়েছে? না না, সেরকম কোনো সমস্যা নেই। সমস্যা তো দেশেই আছে, জানো না। যাই হোক, আমাকে ফিরতে হবে, তাই জানানোর জন্য বলেছি আমি ফিরছি। কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে ছেলের রাগ চড়ে আছে, কিন্তু ঠিক কী কারণে চড়েছে সেটা বুঝলেন না মাহির সাহেব। আচ্ছা, সমস্যা দেশে আছে মানে কি? মৌরিনের সাথে কিছু হয়েছে নাকি ওর? রতুবার সাথে তো তেমন মারামারি লাগে না ওর। যত ঝগড়া সব তো মৌরিনের সাথেই। তবে কি? আন্দাজ করে প্রশ্ন করলেন। ফিরছি বললেই তো হয় না বাবা। কেন ফিরছো সেটা তো বলতে হবে। বলো আমাকে কি হয়েছে, দেখো আমরা সমাধান করে দিতে পারি কি না, তারপর না হয়। এটা অনেক জটিল সমস্যা, তোমরা সমাধান করতে পারবে না, আমাকেই আসতে হবে। কথার মাঝখানেই বলে বসল সূর্য। তবুও ছেলেকে বোঝানোর জন্য বললেন, সমাধান দিতে না পারি, সাহায্য তো করতে পারবো। তুমি উত্তেজিত, সমস্যাটা খুলে বলো, কি হয়েছে? মৌরিনের সাথে কোনো কি ঝগড়াঝাটি হয়েছে? দুজনে আবারও কথা কাটাকাটি করেছো নিশ্চয়ই?
পিতার বন্ধুত্বপূর্ণ কোমল আচরণে কিছুটা ধাতস্থ হলো সূর্য। রাগটা পড়ে গেল। ও বুঝতার ছেলের মতো বাবার কাছে পুরো ঘটনাটা খুলে বলল। শর্তের কথাটাও বাদ দিল না। সবটা শুনে উনি বললেন, বুঝলাম। এই তবে ঘটনা। তবে তোমার উচিত হবে না দেশে এসে ঘটনা বদলে ফেলার। এতে বিষয়টা ঘোলাটে হয়ে যাবে। ও হয়তো বলবে তোমার নিজের ভালোবাসার উপর আস্থা নেই, তোমার ভালোবাসায় খাদ আছে। ভুল যখন হয়েছে তখন তা শোধরানোর জন্য কোনো শাস্তি দেয় সেটা মানা উচিত। আর এটাকে শাস্তি হিসেবে না দেখে পরীক্ষা হিসেবে দেখো। সময় তো খুব বেশি নয়, 2 বছরের মামলা, দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু আব্বু, ও যদি পরে মত পাল্টাই বিয়ে ভেঙে বসে থাকে? পাগল নাকি? এটা কি এত সহজ? আর এটা কি বিয়ে ঠিক করেছে যে ভাঙবে? যারা বিয়ে ঠিক করেছে তারা চাইলে পারে, আর সেটা সম্ভব না। তবুও সূর্যকে আর কিছু বলতে না বলে উঠলেন মাহির সাহেব। বাবা, কিছু হবে না বাপ আমার, মনে সাহস রাখ। মনে রাখবি তুই আমার ছেলে, নো টেনশন। প্রেম করবে আর জ্বালা সইবে তা তো হবে না। তোর তো কপালে ভালো বিয়ে ঠিক করা আছে। আমাকে তো বউ নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়েছিল। হা হা হা। বলেই হাসতে লাগলেন মাহির সাহেব। তাতে অনিচ্ছা সত্ত্বেও মৃদু হাসি সূর্য। এত কথার পর আর কিছুই বলার থাকে না সূর্যের। চুপচাপ মেনে নেয় সব। অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হয়েছে। মৌরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে চান্স পেয়েছে। অসুস্থতার কারণে তেমন কোথাও পরীক্ষা দিতে পারেনি সে। কপাল ভালো, ভালো ভার্সিটিতেই চান্স পেয়েছে। অবশ্য এই নিয়ে দারুণ খুশিও। মা মারা যাবার পর ও আর কোনোভাবেই চায় না এই জায়গায় থাকতে। এখানে থাকলেই স্মৃতিগুলো তাড়া করে ওকে। স্মৃতির বেড়াজালে পড়ে প্রচণ্ড অস্থিরতায় ভোগেও। ঝিম ধরানো মাথা ব্যথায় এলোমেলো হয়ে যায় স্মৃতিপট। শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক। তাই এসব থেকে বাঁচতে হলেও দূরে কোথাও যেতে চাই ও। সেক্ষেত্রে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাওয়া ওর জন্য দারুণ একটা সুযোগ। পাহাড়ি মনোরম পরিবেশে থাকতে পারাটাও তো ভাগ্য। কিন্তু এটাতে খুব একটা খুশি হয়নি মাহবুব সাহেব। তিনি চাননি ও এত দূরে গিয়ে পড়ুক। একমাত্র মেয়েকে অত দূরে পাঠাতে কোনো পিতারই বা মন সায় দেবে? তবু মেয়ের খুশিতে না বলেননি তিনি। অবশ্য এক্ষেত্রে ভরসা করার মতো দুজোড়া হাত তার পাশে আছে। রুদ্র আর ফাইসা দুজনেই চিটাগং ভার্সিটিতে পড়ছে, অনার্স 3rd ইয়ার। ওদের ভরসাতেই ছাড়ছেন ওকে। ফাঁকা হাইওয়ে দিয়ে দারুণ গতি নিয়ে ছুটে চলছে বাসটা। গতি ঘন্টায় 85 কিমি। দূরপাল্লার বাসগুলো সাধারণত এমন গতি নিয়েই চলাচল করে, কারণ বিশাল দূরত্বের গন্তব্যে পৌঁছতে যে অনেকটা সময় লেগে যায়। বাসের মাঝামাঝি দিকের একটা সিটে বসে আছে মৌরিন। ঠিক তার পাশেই রুদ্র। কানে এয়ারফোন গুজে রেখে ফোন হাতে নিয়ে আছে সে। সম্ভবত কোনো অ্যাকশন মুভি দেখছে, যার কারণে চোখ দুটো শুধু ফোন স্ক্রিনে সীমাবদ্ধ। আশেপাশের কোনো খেয়াল নেই। শরীরটা ভালো লাগছে না মৌরির। মাথাটা কেমন ভার ভার লাগছে। চারপাশের কোনো কিছুই ভালো লাগছে না ওর। রুদ্র অবশ্য বলেছিল ওর সাথে মুভি দেখার কথা, কিন্তু রাজি হয়নি ও। মনটা কেমন খচখচ করছে। কাজটা কি ঠিক হলো এভাবে চলে আসা? নেট প্রবলেম দেখে বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলল রুদ্র। কি যেন মনে হতেই পাশ ফিরিয়ে দেখল মৌরি কেমন অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। ও হঠাৎ আধ খোলা জানালাটা দিয়ে মাথা বের করতেই নিষেধাজ্ঞা জারি করল রুদ্র। ও কি, জানা দিয়ে মাথা বের করছো কেন? বের করো না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। বারণ শুনেই বাসের ভেতর মাথা ঢুকিয়ে নিল মৌরিন। রুদ্র তাকিয়ে দেখল ওর চেহারাটা কেমন মলিন। মুখভঙ্গি দেখে ঠিক বোঝা যাচ্ছে না ওর মনোভাব কেমন, তবে ওকে কিছুটা আপসেট লাগছে। তাই মিষ্টি হেসে বলল, তোমার কি খারাপ লাগছে ফুল? ক্ষুধা লেগেছে? রুদ্রের প্রশ্নের প্রতি উত্তরে মৃদু হাসল ও, কিন্তু কিছু বলল না, শুধু মাথা নেড়ে না বুঝিয়ে দিল। তাই দেখে রুদ্র আবারও প্রশ্ন করল, তোমার কি ঘুম পাচ্ছে? চাইলে ঘুমিয়ে নিতে পারো, এখনো প্রায় অনেকটা সময় আছে। সিটটা হেলিয়ে দিচ্ছি, মাথাটা হেলান দিয়ে রাখো, নয়তো আমার কাঁধের উপর মাথা রাখতে পারো। একটা ঘুম দিলে দেখবে ফ্রেশ লাগছে।
রুদ্রের উপদেশমূলক কথার প্রতি উত্তরে এবারেও মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল, তবে কোনো কথা বলল না। ওর অসম্মতি দেখে রুদ্রও আর কিছু বলল না, চুপচাপ মুভিতে মনোযোগ দিল। তবে আর চোখে মৌরিনের দিকে খেয়াল রাখলেও ভুলল না। রুদ্রকে না বলে দিয়ে জানালার কাছের ফাঁক দিয়ে বাইরে দেখাই মন দিল ও। চেনা জনপদ ছেড়ে অচেনার উদ্দেশ্যে এগোচ্ছেও, পিছনে ফেলে যাচ্ছে কত কত স্মৃতি। ওর এলাকা, ওর প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছে, যে শহরের প্রতিটা পরতে পরতে মিশে আছে ওর জীবনের কত মধুর স্মৃতি। জীবনের 14টা বছর কাটিয়েছে এই শহরে। সেই শহর, সেই জনপদ ছেড়ে যাচ্ছে স্বেচ্ছায়। অনেকটা পালিয়েই যাচ্ছে যেন। পালিয়ে? হ্যাঁ, পালিয়ে। এক সময়কার প্রিয় জায়গা, প্রিয় বাসস্থানের সেই স্মৃতি বিধুরতায় যেন আজ ওর কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনের সব থেকে বড় অংশ জুড়ে রয়েছে তার মায়ের বিচরণ। সেই মাকেই ওর কাছ থেকে কেড়ে নিয়েছে এই শহর। সেই শহরে কি করে থাকবে ও, যেখানে থাকলে প্রতি মুহূর্তে ওর মায়ের কথা মনে পড়বে, বারবার তার স্মৃতিগুলো মানসপটে আঘাত হানবে। দেশ ছেড়ে সিঙ্গাপুরে যেতেও ওর এতটা কষ্ট হয়নি যতটা ওর আজ হচ্ছে। সেখানে গিয়েছিল অনেকটা বাধ্য হয়েই, নিজের প্রয়োজনে ট্রিটমেন্টের জন্য। কিন্তু আজ এই শহর ছাড়ছে সবার বিরুদ্ধে গিয়ে, বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে একা ফেলে রেখে স্বার্থপরের মতো পালাচ্ছে ও। চট্টগ্রামে পড়তে যাওয়ার জন্য অন্তু আন্টি, মামানি, মামা, আঙ্কেল সবাই মানা করেছে, বারবার বলেছে কি দরকার দূরে যাওয়ার? 2 বছর বিদেশে থেকে এলে আবার কেন যাচ্ছ? থেকে যাও না বাবার কাছে। কিন্তু ওরা তো আর জানে না কারণ চলে যাচ্ছে ও। সিঙ্গাপুরে থাকাকালীন সময়ে মায়ের জন্য এতটাও খারাপ লাগেনি ওর, কেননা যেখানে তার স্মৃতি নেই সেখানে সেই স্মৃতি কাতরতাও নেই। তার কথা মনে পড়লেও স্বাভাবিক জীবনযাত্রার চাপে পড়ে সেই কষ্টটা ভুলে থাকা যায়। কিন্তু যে বাড়িটা সব সময় মায়ের পদচারণায় সমৃদ্ধ ছিল, প্রতিটি কোণায় যার ছোঁয়া মিশেছিল, তার অনুপস্থিতিতে সেই বাড়িতে থাকা সত্যিই কষ্টের। স্মৃতির দহনে প্রতি মুহূর্তে দগ্ধ হতে হয় তাকে। দেশে ফেরার পর সেই পুরনো ঘাগুলো যেন আবারও সতেজ হয়ে উঠেছিল। বাসায় প্রতিটা মুহূর্ত যেন দম বন্ধ হয়ে আসছিল। স্মৃতিরা সব মস্তিষ্কের ভিতর চট পাকিয়ে দিচ্ছিল। চরম মানসিক অশান্তির মধ্যে থেকে বেঁচে থাকাই দায়ী হয়ে পড়েছিল। তাই বেঁচে থাকার জন্য পালিয়ে যাচ্ছে এই শহর ছেড়ে। ভাবতে ভাবতে ঘোরে চোখ বন্ধ হয়ে এলো ওর। ব্যালেন্স হারিয়ে মাথা নুইয়ে পড়ল জানালার কাচের সাথে। মৌরিকে চোখ বন্ধ করে থাকতে দেখে ওর দিকে ফিরে তাকালো রুদ্র। ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আলতো হাতে ওর মাথাটা তুলে সিটের সাথে হেলান দিয়ে দিল। ওকে ঠিক করে বসিয়ে দিয়ে অর্ধ খোলা জানালাটা আরেকটু খুলে দিল। বায়ু চলাচলে যেন কোনো বিঘ্ন না হয়, আর গরমে অতিষ্ঠ হয়ে যেন তার মৌরি ফুলের ঘুমেরও ব্যাঘাত না ঘটে। সে যেন শান্তিতে ঘুমায়। ফুল, উঠে পড়ো, আমরা এসে গেছি। কারো তাড়া দেওয়া মিষ্টি কণ্ঠ শুনে চোখ খুলে তাকালাম আমি। পাশে ফিরতেই দেখলাম কাঁধে ট্রাভেল ব্যাগটা নিয়ে 2 সিটের মাঝখানে দাঁড়িয়ে আছে রুদ্র ভাই। মুখে তার সৌজন্যতার হাসি। আমাকে চোখ মেলতে দেখে তাড়া দিল সে। নাও নাও, উঠে পড়ো, ওয়েক আপ ফাস্ট। পৌঁছে গেছি বলতে বলতে একটা হাই তুললাম। চোখ কচলে নিচে ট্রাভেল ব্যাগটা কাঁধে নিলাম। তারপর রুদ্র ভাইয়ার হাত ধরে দ্রুত নেমে পড়লাম বাস থেকে। দীর্ঘ 16 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে গন্তব্যে পৌঁছলাম আমরা। এই শহর হতে যাচ্ছে আমার নতুন আবাসস্থল, নতুন গন্তব্য। ফোনের রিংটোনের প্রচন্ড শব্দে ঘুম ভাঙলো আমার। ফোনটা রিসিভ করেই কানে ধরতেই ভেসে এলো রুদ্র ভাইয়ার গলা। ফুল, কোথায় তুমি? এখনো ঘুম থেকে ওঠোনি? পড়ে পড়ে ঘুমালে হবে, ওঠো তাড়াতাড়ি। আর একটু ঘুমাই ভাইয়া, 5 মিনিট পর উঠছি। ঘুম ঘুম কণ্ঠে জবাব দিতেই আবারও বলল ও। কিসের 5 মিনিট? একটু দেরি করবে না বলে দিচ্ছি। এক্ষুনি ওঠো। আজ ভার্সিটিতে ফার্স্ট ক্লাস, সে কথা মনে নেই? ক্লাসে যেতে দেরি হলে কি হবে জানো? তাড়াতাড়ি এসো। নিজের ঘুম বাঁচাতে আরো কিছু বলতে চাইলাম ঠিকই, কিন্তু তার অকাট্য চুক্তির কাছে হার মেনে গেল সবই। চটপট রেডি হয়ে হল থেকে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির গেটে আসতেই রুদ্র ভাইয়াকে দেখতে পেলাম। ও আমাকে দেখতে পেয়ে হাত নাড়িয়ে এগিয়ে এলো। তারপর হাত ধরে নিয়ে চলল সব কিছু চেনাতে। প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট
ক্যান্টিন সব কিছু চিনিয়ে দিল। তারপর আমার ডিপার্টমেন্টে ক্লাসের সামনে রেখে চলে গেল। এখনো ক্লাসে খুব একটা স্টুডেন্ট আসেনি। 2-4টে ছেলে আর 5-6টা মেয়ে ক্লাসে এসেছে। 5 কি 6টা মেয়ে ক্লাসের একদম কোনায় বসে আড্ডা দিচ্ছে। তেমন কেউ না থাকলেও ওদের শোরগোল এই ক্লাসটাকে একদম মাছের বাজার মনে হচ্ছে। ছেলেগুলো যে যার মতো বসে কথা বলছে, কেউ ফোন টিপছে। এদের মাঝে শুধু একটি মেয়েকেই দেখলাম একা একা বই হাতে বসে আছে। অত্যন্ত মনোযোগ দিয়ে শান্ত ভঙ্গিতে বসে আছে। চোখে গোল ফ্রেমের চশমা, চুলগুলো হয়তো কাঁধ পর্যন্ত ঝুটি করে রেখেছে। মেয়েটার পাশের সিটটা ফাঁকা দেখে ওখানেই বসে পড়লাম। আমাকে বসতে দেখেও তাকালো না মেয়েটা, তাই ওর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে মিষ্টি করে হাই বললাম। মিষ্টি একটা কণ্ঠে হাই শুনে বই থেকে চোখ তুলে তাকালো তাহিয়া। দেখলো গোলাপি 3 পিস পরিহিত এক তরুণী তার পাশে বসে আছে। ওকে সৌজন্যতার হাসি দিল মেয়েটা, তাই ও সৌজন্যতার খাতিরে হাই বলল। তারপরেই মেয়েটি খুশি হয়ে বলল, আমি মৌরিন আহমেদ, ইনশর্ট মৌরি। তুমি? তাহিয়াতুল জান্নাতে, নিকনেম তাহিয়া। কিছু মনে না করলে হিয়া বলে ডাকি না, মানে তাহিয়া নামটা একটু বড় হয়ে যায় তো। ওর প্রশ্ন শুনে বেশ অবাক হলো তাহিয়া। তাহিয়া নামটা খুব একটা বড় নাম না যে ডাকতে সমস্যা হবে, আর তাই মাত্র 3 অক্ষরের এই নামটাকে ছোট করে হিয়া ডাকতে হবে। তবুও মিষ্টি হেসে বলল, অ্যাজ ইউ উইশ, আই ওয়ান্ট মাইন্ড। অনুমতি পেয়ে আরো খুশি হলো মৌরি। মুখের হাসিটাকে আরো একটু প্রসারিত করে বলল, দ্যাটস গুড। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আই মিন হোম টাউন? কুড়িগ্রাম। তোমার? কুড়িগ্রাম? ও, এটা তো আমাদের ওদিক থেকে খুব কাছে। আমার রংপুরে। ভালোই তো। আচ্ছা, কুড়িগ্রাম থেকে এতটা দূর এলে কেন? দেশের একদম এই কোণা থেকে ও কোণা? আসলে আমার আব্বুর পোস্টিং, এর কারণে অনেকদিন থেকে এখানে আছি আমরা। তাই। তুমি কেন এলে? অন্য কোনো ভার্সিটি যে জায়গা দিল না, তাই। চলতে লাগলো ওদের পরিচয় পর্ব। খুব দ্রুতই মৌরিনের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল তাহিয়ার। মেয়েটা বেশ ভালোই, তবে ওকে কেমন চেনা চেনা লাগছে তাহিয়ার কাছে, যেন আগে কোথাও দেখেছে। শুধু দেখেছে না, খুব চেনা চেনা লাগছে। ওর এমন চঞ্চল চটপটে ব্যবহার, নাম ছোট করে বলার টেকনিকটা যেন খুব পরিচিত, কিন্তু কিভাবে পরিচিত সেটাই মনে আসছে না। ক্যান্টিনের দিকে যাচ্ছি আমি আর হিয়া। হঠাৎ ডাক পড়লো আমাদের, এই মেয়ে, এদিকে এসো। তাকিয়ে দেখলাম অতরেই বিশ্বে আছে 4টে মেয়ে আর 2টো ছেলের একটা গ্যাং। ওখান থেকে একটা মেয়ে হাতের ইশারায় আমাদের ডাকছে। আমি কিছু বুঝতে না পেরে হিয়ার দিকে তাকিয়ে বললাম, আমাদের ডাকছে কেন? জানি না, রাগ দিতে পারে মনে হয়, সাবধান। মুখ লুকিয়ে ফিসফিস করে বলল হিয়া। প্রতি উত্তরে কিছু বলার আগেই ওদের আরেকজন তাড়া দিয়ে বলল, ওদিকে কি ফিসফিস করছো? এদিকে এসো। কি আর করার, এগিয়ে গেলাম ওদের সামনে। ক্যান্টিনের একটা টেবিল ঘিরে ধরে বসেছিল ওরা। চেয়ার যেহেতু 3টে, তাই আরেকটা টেবিলের আরো 2টে চেয়ার এনে গোল হয়ে বসেছে ওরা। দেখেই বুঝলাম এরা আমাদের সিনিয়র, হয়তো 3rd বা 4th ইয়ারে। সবাই অপরিচিত, তবে এদের মাঝে একটা মেয়েকে আমরা চিনি, যে আমাদের ক্লাসের, নাম নীতি। আস্তুষ ঢঙ্গি, ফালতু টাইপ মেয়ে। ক্লাসে ঢুকেই যে কয়টা আড্ডাবাজ মেয়ে দেখেছিলাম, তাদের লিডারের মেয়েটা। আমরা এগিয়ে যেতেই প্রথমে যে মেয়েটা ডেকেছিল, সেই মেয়েটা বলল, নাম কি? প্রশ্নকর্তার প্রশ্নভঙ্গি শুনে অ্যাটিটিউডটাই বেশ অন্যরকম, কেমন যেন অহংকার প্রকাশ পাচ্ছে। যাই হোক, ভদ্রভাবে বললাম, মৌরিন। মৌরিন? ও। কিছুটা তাচ্ছিল্যের স্বরে আমার নামটা উচ্চারণ করে হিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার? জি, তাহিয়া। কিছুটা কাঁপা কাঁপা স্বরে জবাব দিল ও। বুঝলাম এখন কি হতে যাচ্ছে সেটা নিয়ে ও একটু চিন্তিত, সাথে ভীত। আমি অবশ্য এই নিয়ে মোটেও ভীত নেই। প্রশ্নকর্তার সম্পর্কে একটু বলে নি। মেয়েটার ভাবভঙ্গিতে মনে হচ্ছে সে এই গ্যাংটার লিডার। পুরাই মেকআপ সুন্দরী, পরনে ফ্যাশনেবল ড্রেস, শর্ট টপস, সাথে জিন্স। চুলগুলো সম্ভবত ভি কাট দেওয়া আছে, তাই মুখের সামনে কিছু চুলের আনাগোনা দেখা যাচ্ছে। তো সেই গ্যাং লিডার আবারও প্রশ্ন করল, দুজনেই ফার্স্ট ইয়ার?
দুজনেই মাথা নাড়িয়ে সাই জানালাম। তারপরেই নীতি নামের মেয়েটা লিডারটার দিকে কিছুটা ঝুঁকে পড়ে কানে কানে কি যেন বলল। সেটা শুনে সে কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি রুদ্রকে চেনো? প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলাম আমি। তারপর সাজিয়ে গুছিয়ে বললাম, কোন রুদ্র বলুন তো? আসলে আমি তো অনেক রুদ্রকেই চিনি, তাই ঠিক বুঝতে পারছি না আপনি ঠিক কোন রুদ্রের কথা বলছেন। সিনিয়রদের সাথে ফাজলামি করছো? কোন রুদ্রের কথা বলছি বুঝেছো না? গ্রুপের লম্বা মতন একটা ছেলে বেশ ধমকে উঠল। তাই শুনে বেশ ইনোসেন্টলি বললাম, রাখছেন কেন ভাইয়া? আপনারা কি আমার পিআইপিএন হন যে আপনাদের সাথে ফাজলামো করব? আপনারা কোন রুদ্রের কথা বলছেন সেটা বুঝিনি বলেই তো বললাম, খামোখা রাখছেন। ওই মেয়ে, অ্যাটিটিউড কম করে নাও, ভুলে যেও না আমরা তোমার সিনিয়র। ভাব না নিয়ে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। গ্রুপের অন্য ছেলে সদস্যটিও ধমকে উঠল এবার। তবে লিডারটা হাত উঁচিয়ে ওদের থামতে বলে বলল, থামতো তোরা। ধমক খেয়েই চুপ হয়ে গেল সবাই। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আজ সকালে একটা ছেলের সাথে তোমাকে ভার্সিটিতে ঢুকতে দেখেছি, ওর সাথেই তো ঘুরছিলে। এখন ওকে চিনছো না? জি চিনেছি, বলুন কি বলবেন। আর ঘাট তেরানো করলাম না। ও তোমার কে হয় বলো তো? এমনি পরিচিত নাকি আত্মীয় টাইপ? বোঝো না দি, রুদ্র ভাইয়া তো আবার জনদরদি নেয়া এর মতো কত গায়াকে তো ভার্সিটিতে ভর্তি করালো, হয়তো তেমন কেউ। আমি কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে ফোন কাটলো নীতি নামের মেয়েটা। কথাটা শুনেই রাগে গা চলে গেল আমার। তবে তাকে পাত্তা না দিয়ে লিডার মেয়েটির দিকে তাকিয়ে বললাম, একজোড়া তরুণ তরুণী হাত ধরে ঘোরাফেরা করলে যে তাদের মাঝে কি সম্পর্ক থাকে সেটা তো মেবি বোঝার কথা, বোঝেন নাই এখনো? কি বললে তুমি? রাগে চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটা। আমিও ডোন্ট কেয়ার মুড নিয়ে বললাম, অতি সহজ একটা সমীকরণ বলেছি, না বোঝার কি আছে? কথাটা বলেই হাতে একটা খোঁচা খেলাম। হিয়া মেয়েটা সেই তখন থেকে অনবরত খুঁচিয়েই যাচ্ছে। তাই বিরক্ত হয়ে বললাম, খুঁচিও না তো, দেখছো না সিনিয়রদের সাথে কথা বলছি। এরপর সামনে তাকিয়ে দেখলাম লিডার মেয়েটা রাগে ফুঁসছে। মেয়েটার দুর্বল পয়েন্ট ধরে ফেলেছি আমি। রুদ্র ভাইয়ের সাথে তার কোনো না কোনো কানেকশন আছে, তাই সে এমন খেপেছে। রাগের জন্য তার মুখটা লালচে আভায় ছেয়ে গেছে। বাকি সবার ফেস রিয়াকশনটাও প্রায় একই রকম, সবাই রাগ সাথে বিস্মিত। বেশ মজাই লাগছে দেখতে। লিডারটা কিছু বলতে যাবে তার আগেই কোত্থেকে রাতিব ভাই এসে বলল, আরে মৌরি, তুমি এখানে কি করছো? যাও যাও, ক্লাসে যাও। আমিও আর কিচ্ছু বললাম না। হিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে দৌড় লাগালাম। এখানে কি হয় হোক কি। বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল তাহিয়া। হঠাৎ কি যেন মনে হতেই বইটা দপ করে বুকের উপর রাখলো। দুহাত একত্রিত করে কপালের উপর রেখে এক মনে ঘূর্ণায়মান সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকলো। না, কিছুতেই মনের সন্দেহ যাচ্ছে না। মৌরিন মেয়েটাকে বড্ড পরিচিত লাগছে। বারবার মনে হচ্ছে ও ওকে চেনে, শুধু চেনেই না, ভালো করে চেনে। কিন্তু এটা কি করে সম্ভব? বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকা হলেও গত 6 বছর ধরে ওরা চট্টগ্রামেই থাকছে। গ্রামের বাড়ি একদিকে হলেও তো সেখানকার দূরত্ব অনেক। আর ওর জানামতে রংপুরেরই মৌরিনের জন্ম, বেড়ে ওঠা সব। তবে কি করে পরিচয় হবে ওদের? কেন মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত? তারপর হঠাৎ কি যেন একটা ভাবলো তাহিয়া। মনে পড়ে গেল অনেক পুরনো কিছু। সেটা মনে আসতেই ছুট লাগালো মার ঘরে ওর পুরনো ছবির অ্যালবাম খুঁজতে। হল থেকে বেরোতেই গেটের সামনে দেখতে পেলাম রুদ্র ভাইয়াকে। ও হলের প্রাচীরের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক হাতে ফোন স্ক্রল করছে। আশেপাশে কোথাও ওর বাইকটা দেখতে পেলাম না। বুঝলাম সে জানেই যে বাইক এনে লাভ নেই, আমি চড়বো না। শুধু শুধু বাইক সহ দুজনকে হেঁটে হেঁটে যেতে হবে। আসলে অন্য কারো বাইকে চড়তে কিছুটা অকওয়ার্ড ফিল হয় আমার। আমি শুধু বাবার আর সূর্য ভাইয়ার বাইকেই চড়েছি। বাবা বাইক চালানো ছেড়েছে আজ বহুদিন। আর সূর্য ভাইয়ার সাথে তো দেখাই হয় না 3 বছর। ওকে দেখে এগিয়ে গেলাম আমি। সামনে দাঁড়িয়ে বললাম, চলো যাওয়া যাক। আমার কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো রুদ্র ভাই। তারপর আমাকে আপাত মস্তক এক নজর দেখে ফোনটা পকেটে ঢুকিয়ে বলল, চলো। তারপর দুজনে পাশাপাশি হেঁটে চললাম আমরা। ফুটপাতে উঠতেই রুদ্র ভাই বলল,
তারপর কাল সারাদিন কি করেছো তুমি বলো তো? হল, ক্লাস, হল, এই তো, আর কি করব? বেশ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিতেই ও কিছুটা অবিশ্বাসী সুরে বলল, শুধু এটুকুই, আর কিছু করনি? আর কি করব? তুমি ক্লাসে রেখে গেছো, ক্লাস করেছি, তারপর সুন্দর মতো হলে ফিরেছি, ব্যাস। তাহলে যে আমি শুনলাম রীতিদের সাথে দাঁড়িয়ে কি যেন ঝামেলা করে এসেছো তুমি, এটা কেন শুনলাম? কথাটা শুনেই ভয়ে একটা ঢোক গিললাম আমি। কাল ক্লাসে রেখে যাওয়ার সময় রুদ্রভাই পই পই করে বারণ করে গেছে যেন আমি কোনো রকম ঝামেলায় না জড়াই। তারপরেও একটা ঝামেলা লাগিয়েছি। আসলে কি যে করি, আমার কপালটাই এমন যে আমি ঝামেলা না করতে চাইলেও ঝামেলা যেন আমার জন্য রেডি হয়ে থাকে। তাই মেকি হাসি দিয়ে বললাম, কি যে বলো না রুদ্র ভাই, কিসের ঝামেলা? আমি তো রীতি ফিতি কাউকেই চিনি না, ঝামেলা হবে কি করে? আমার কথা শুনে বোধহয় বিশ্বাস করলো না রুদ্র ভাই। চোখ দুটো ছোট ছোট করে বলল,